প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের 2026 সালে আমাদের নবোদয়ের যে অ্যাডমিশন গাইড আছে, অ্যাডমিশনটা হবে, সেই অ্যাডমিশনের উপরে আজকে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা করা। এবং আজকে আমি বিশেষ করে আলোচনা করব হচ্ছে যে আমরা 2026 সালের জন্য কিভাবে প্রিপারেশন নেব, কি কি প্রিপারেশন নেব, তার উপরে দাঁড়িয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। তো 26 সালে পরীক্ষা দিতে গেলে এখন আমাদের হচ্ছে এটা মে মাস যাচ্ছে, তো আমাদের একটা লং টাইম সময় আছে। তো এই লং টাইম সময়ের মধ্যে আমরা যদি মনে করি যে আমরা নবোদয় আমাদেরকে চান্স নিতে হবে, নবোদয় পরীক্ষায় আমাকে পাস করতে হবে, ঠিক সেইভাবে করে যদি আমরা প্রিপারেশন নিই, কিভাবে প্রিপারেশনটা নেব, আমাদের যেটা বই মনে করো সে বইগুলিকে তোমরা যে ইউজ করবে, যে ব্যবহার করবে, বইগুলিকে ধারাবাহিকভাবে প্রতিদিন 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, সেটা হচ্ছে মানসিক যোগ্যতা। আমাদের থাকবে কি পরীক্ষাতে মানসিক যোগ্যতা, অঙ্ক আর ভাষা জ্ঞান। এই মানসিক যোগ্যতা যেটা আছে 40 নম্বর আছে, আমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু মানসিক যোগ্যতায় আমরা 40 নম্বর পেতে পারি। আর একটা কি আছে, এরপরে আছে অঙ্ক। দেখবে অঙ্কেটা কিন্তু অনেকে ভয় পায়, আর বিশেষ করে হচ্ছে যারা আমরা নবোদয়ে পরীক্ষা দেব তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে টাইপের অঙ্কগুলি আমাদেরকে প্র্যাকটিস করানো হয় বা করাই আমরা প্র্যাকটিসটা, সেটা হচ্ছে প্রায় ধরো 5, 6, 7 কম বেশি 8 স্ট্যান্ডার্ডের অঙ্ক। তো স্বাভাবিক কারণে মনে হতে পারে যে আমরা কি এই অঙ্কগুলি পারবো? হ্যাঁ পারবো, কারণ আমাদের যদি ধারাবাহিকভাবে যদি প্র্যাকটিসটা থাকে তাহলে কিন্তু আমরা যে প্রথম থেকে যে পরপর যে আমি পরবর্তীকালে অঙ্কের সময় আলোচনা করব, সেইভাবে যদি আমরা আলোচনা অঙ্কগুলি করতে থাকি তাহলে কিন্তু দেখবে এখানে আমরা কিন্তু অঙ্কগুলি সব ধরনের অঙ্ক, যা ধরনের যে বললাম তোমাকে 5, 6, 7, 8 এই যে লেভেলটা, এই লেভেলের অঙ্ক কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে ধারাবাহিকভাবে পড়াশোনাটা করতে হবে যাতে আমি নবোদয়ে চান্স পাই। আরেকটা বিশেষ করে যেটা বিষয় হচ্ছে, যেটা আমরা অনেক ছাত্রছাত্রীরা গুরুত্ব দিই না, আমাদের ছাত্রছাত্রীরা গুরুত্ব দেয় না, সেটা হচ্ছে বিশেষ করে আমরা যখন পড়াই আমাদের একটা বেশিরভাগ নজর থাকে হচ্ছে আমাদের মানসিক যোগ্যতা করানোর দিকে। যেহেতু মানসিক যোগ্যতা একটা বড় নম্বর আছে, 40 নম্বর আছে, আমাদের অঙ্ক আছে, যেহেতু অঙ্কগুলি আমাকে বারবার করে রিপিট করে প্র্যাকটিস করাতে হয়। এরপরে হচ্ছে যেটা হচ্ছে তোমার ভাষা জ্ঞান। এই ভাষা জ্ঞানটা কি হয়, আমরা যে প্র্যাকটিসটা করাই তাতে দেখা যায় বাচ্চাদেরকে কিন্তু ভাষা জ্ঞান বাংলা একটা তো লিটারেচার, একটা গল্প থাকবে, সেই গল্পটা পড়তে হবে, পড়ে তার থেকে যে প্রশ্নগুলি থাকবে, যে 4টে বা 5টা করে যে অপশন থাকবে, সেই অপশন কিন্তু আমাকে এক যে 4টে অপশন থাকবে সেই অপশনগুলি কিন্তু আমাকে উত্তর দিতে হবে। একটা গল্পের থেকে 5টা করে প্রশ্ন থাকবে। তো এইভাবে করে যখনই সেই প্র্যাকটিসটা করছে সে ভাবছে আমার হয়ে যাবে, কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে যখন রেজাল্ট বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে মার্কস যেটুকু কম পাচ্ছে সেই কমটা কিন্তু ওই বেশিরভাগ অংশে কিন্তু তোমার ওই যেটা ভাষা জ্ঞান, সেই ভাষা জ্ঞানে কিন্তু কম পাচ্ছে। তো আমাদেরকে খুব ভালোভাবে ভাষা জ্ঞানের দিকে নজর দিতে, তাহলে কি হচ্ছে আমাকে যেমন নাকি তোমার এই মানসিক যোগ্যতায় নজর দিতে হবে, আমাকে ভাষা জ্ঞানে নজর দিতে হবে, আমাকে অঙ্কে নজর দিতে হবে। এইভাবে আমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমি নবোদয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে যোগ্য হব। তবে আজকে একটা কথা বলি, আমার এই ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা কিনা ইতিমধ্যে কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করছে তারা তো পাচ্ছই, যারা নাকি মনে করছে নবোদয় পড়বে, নবোদয় পড়ার একটা ইচ্ছে আছে কিন্তু তাদেরকে শিক্ষক রাখার মতো সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নেই, তো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা বিশেষ করে। পাশাপাশি যারা কিনা অন্যান্য টিচারদের কাছে পড়ছো তারাও একবার এই ভিডিওটা তোমরা দেখবে। এবং গার্জিয়ানদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে বাচ্চাকে শুধুমাত্র পড়ো বললে হবে না, কারণ হচ্ছে এই যে বাকি যে কটা মাস যারা যে সমস্ত অভিভাবকদের ইচ্ছে আছে যে তাদের বাচ্চারা নবোদয়ে ভর্তি হোক, তারা কিন্তু অবশ্যই বাচ্চাদের দিকে প্রতিনিয়ত নজর রাখবে, কিভাবে পড়াশোনা করছে কিনা, কতটা পড়াশোনা করছে, কতটা রাইট আছে, প্রত্যেক দিন রেগুলার বেসিস যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা করছে কিনা এটা করবে। তবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখো, তোমরা উপকৃত হবে। তো আমি যাই হোক, আজকে আমি এখন তোমাদের আলোচনা করবো হচ্ছে মানসিক যোগ্যতা নিয়ে।
মানসিক যোগ্যতা দেখো আমি তোমাদেরকে বলেছি যে 40 নম্বর কিন্তু মানসিক যোগ্যতায় থাকবে। তো এই 40 নম্বরের মধ্যে দেখো কি কি তোমার নিয়ে থাকবে। দেখো 1 নম্বর হচ্ছে শ্রেণী বিভাগ পদ্ধতি, কি থাকছে শ্রেণী বিভাগ পদ্ধতি। 2 নম্বরে কি আছে ধারাবাহিক সিরিজ। 3 নম্বরে কি আছে সাদৃশ্য পদ্ধতি। 4 নম্বরে ছবি পূর্ণ করার পদ্ধতি। 5 নম্বরে কি আছে চিত্র পূর্ণ করার পদ্ধতি। 6 নম্বরে কি আছে সাদৃশ্য। এই কয় রকমের তোমাদের কিন্তু মানসিক যোগ্যতা থাকবে। এই যে তোমার মানে আমি একটা হাতে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে একটু ব্যাখ্যাতার আছে, যাই হোক তোমরা একটু বুঝে নেবে। তো আমি এবারে একটু ব্যাখ্যা করে দিই যে শ্রেণী বিভাগ পদ্ধতিটা কি। শ্রেণী বিভাগ পদ্ধতি দেখো আমি 3টে ছবি এঁকেছি, 4টে, মোট এখানে 1টা 2টো 3টে 4টে। আমাদের হচ্ছে একটা হচ্ছে প্রশ্নের দিকে উত্তর থাকবে, আর একটা হচ্ছে তোমার উত্তর দেওয়া থাকবে। এই উত্তরের থেকে আমাকে অপশন নিয়ে আমাকে করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। তো এখানে দেখো 1 নম্বর আছে কি, দেখো এখানে 1 নম্বর আছে দেখো 3টে বাহু, একটা বাহুর সাথে আর একটা বাহু মিল হয়েছে। 2 নম্বরে দেখো একটা বাহুর সাথে আর একটা বাহু মিল আছে। কোনা 3 নম্বরে দেখো একই অবস্থা, কিন্তু 4 নম্বরে দেখো একটা বাহুর সাথে আর একটা বাহু কিন্তু মিল হয়নি। তাহলে আমাকে কি বলছে শ্রেণী বিভাগ পদ্ধতি, মানে আমাকে হচ্ছে যে 4টে আমাকে যে অপশন দেবে তার থেকে কোনটা আলাদা, 3টে একই রকম থাকবে, একটা আলাদা থাকবে। তো সেই একটা হচ্ছে এটা। তাহলে বোঝা গেল। তাহলে আমরা যদি একটু নজর দিয়ে করি, একটু সিরিয়াসলি দেখি, তাহলে কিন্তু এইভাবে করে আমরা, কারণ প্রত্যেকটা মানসিক যোগ্যতার কিন্তু নিজস্ব একটা লজিক আছে, সেই লজিক অনুযায়ী কিন্তু আমাকে উত্তর দিতে হবে। তো আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে দেখো একে অপরের সাথে যুক্ত আছে। এখানে কিন্তু তোমার পুরোপুরি দুটো কিন্তু আলাদা। তো ফলে আমার উত্তর হবে হচ্ছে 1 2 3 4, 4 নম্বর অপশন হচ্ছে আমার উত্তর। কারণ এখানে হচ্ছে অপশনগুলি থাকবে যে আমাদের যে থাকবে তাতে অপশন থাকবে 1 2 3 4। এই 4 এর মধ্যে 1 এর অপশনে তোমার উত্তর হবে, না 2 এর অপশনের উত্তর হবে, না 3 এর অপশনের উত্তর হবে, না 4 এর অপশনের উত্তর হবে। তোমাকে সেটা ঠিক করতে হবে। এবার দেখো মাঝখানে কোন আলোচনা করিনি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি পরীক্ষা দিতে গিয়ে অনেকেই আছে খুব ভালো প্রিপারেশন নেয়, ভীষণ ভালো প্রিপারেশন নেওয়ার পরে আমি আমার ছাত্রদের আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যে কথা আলোচনা করছি সবটাই আমার নিজস্ব অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই পড়ানোর যে অভিজ্ঞতা, এবং আমি খুব নবোদয়ের কাছ থেকে দেখেছি। সেই কারণে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই যে বাচ্চাদের কি হয়, এই যে 1 2 3 4 দেখা যায় যে তোমার 1 এর 1 2 3 4, 2 এর 1 2 3 4, 3 এর 1 2 3 4। এইবার দেখা যায় যখন আমরা উত্তরটা দেব, কারণ এখানে হচ্ছে রিপিট করার কোনো জায়গা নেই, কারণ হচ্ছে ওয়ান টাইমে তোমাকে উত্তর দিতে হবে। তো দেখো এই 1 এর উত্তর আমার, আমি শিওর যে আমার 3 এ হবে, কিন্তু কোনো কারণে দেখা গেল যে আমার উত্তরটা গিয়ে ঝট করে গিয়ে আমার এই 2 এ পড়ে গেল। তাহলে কি হলো, আমি কিন্তু ঠিক পর মুহূর্তে বুঝতে পারলাম যে আমার উত্তরটাকে ভুল দাগ দিয়ে ফেলেছি। তাহলে এটা কিন্তু আর মোছার কোনো জায়গা নেই। এটা যে মুছে আমি যে 3 নম্বর করবো, সেই মোছার কোনো জায়গা নেই। আমার এই জানা উত্তরটা কিন্তু 1 নম্বরে জানার উত্তরটা কিন্তু ভুল হয়ে গেল, কারণ উত্তরটা ছিল 3 নম্বর, আমি করে ফেলেছি 2 নম্বর। আর একটা কি রকমের ভুল হয়, খুব মাইনরিটিক্যাল দেখা যায় যে আমরা যখন পরীক্ষার সময় যাই আমাদের একটা টেনশন কাজ করে, প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা টেনশন কাজ করে। তো সেই কারণে কি হয়, দেখা যায় যে মানে অঙ্কটা করতে করতে বা মানসিকতা করতে করতে দেখা গেল 2 এর অপশন 2 হবে উত্তর, 2 এর অপশন 2 হবে উত্তর, কিন্তু আমি যখন দাগটা দিলাম তখন দেখা গেল 2 বলে আমি এইখানটা দাগ দিলাম, কিন্তু আমার উত্তরটা হবে এইটা, এই 2 হবে আমার উত্তর, কিন্তু আমি ভুল করে 2 এর অপশনের উত্তরটা 3 এ দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। শুধু ভুল না, এটার একটা মারাত্মক দিক হচ্ছে যদি সঙ্গে সঙ্গে আমি বুঝতে না পারি তাহলে পর পর আমার কিন্তু ভুল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে যে এই ধরনের যে সিলি মিস্টেক আছে, এই সিলি মিস্টেকটাই কিন্তু তোমাকে চান্স পাওয়ার থেকে সরিয়ে দেবে। কারণ নবোদয় এখন যে পরিমাণে কম্পিটিশন, সেখানে দাঁড়িয়ে 95 96 97
এরকম একটা মার্কস ক্যারি করতে হবে, তবেই কিন্তু তুমি নবোদয়ে চান্স পাবে। আর এই 95 পাওয়াটাও খুব বেশি কঠিন না, যদি আমি শুরুতে যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা প্র্যাকটিসটা করতে থাকো। তো যাই হোক, তো আমাদের 2 নম্বরটা কি আছে? 2 নম্বর কি আছে? ধারাবাহিক সিরিজ। ধারাবাহিক সিরিজটা কি? সিরিজ, যেমন ধরো উপর নিচ, তারপরে কি হবে? উপর, তারপরে কি হবে? নিচ, তারপরে উপর, ডান বাম, ডান বাম, এইভাবে করে কিন্তু সিরিজগুলিকে মেইনটেইন করতে হয়। তো আমার এখানে দেখো প্রথমে কি হয়েছে, এই দাগটা মানে আমার ডান দিক, আমার হাতের ডান দিক, এই ডান দিকের এটা দেখো মুছে গেছে, আমি হাত দিয়ে মুছে দিচ্ছি। প্রথম ডান দিক মুছে দিলাম, একটা দাগ নিচে দেখো এই চিত্রটা এসে গেছে, এই চিত্রটা এসে গেছে, কিন্তু আমি ডান দিকের এটা মুছে দিলাম, এই চিত্রটা এসে গেছে। পরে আমি কি করবো? বাঁ দিকের এই চিত্রটা মুছে দেবো। তাহলে দেখো কোন চিত্রটা এসে গেল? এই চিত্র, 3rd নম্বরটা এসে গেল। তাহলে আমি প্রথমে ডান দিক করলাম, তারপরে বাঁ দিক করলাম, এবার আমি কি করব? আবার ডান দিক করব। তো ডান দিকের চিত্রটা আমি মুছে দিলাম। তাহলে আমার কি হবে? আমার যে মানে তোমার উত্তর চিত্র যেটা থাকবে তার মধ্যে যে 4টে অপশন থাকবে, সেই অপশন থেকে বেছে নিয়ে আমি এই উত্তরটাকে করে দেব। তাহলে আমার ওই যে 4 নম্বর যে 4টে যে তোমার অপশন থাকবে, উত্তরের যে অপশন থাকবে, সেইখান থেকে কিন্তু আমরা এটা করে দেব। তাহলে বোঝা গেল যে আমার প্রথমে গেল হচ্ছে ডান দিক, তারপরে গেল বাঁ দিক, দেখো আমি যেভাবে বোঝালাম, তারপরে আবার বাঁ দিক, এবার আমার ডান দিক, তারপরে ডান দিক গেলে আমার এই চিত্রটা হয়ে গেল। এইভাবে 4 নম্বর এই অপশনটা আসবে। এবার আমরা আলোচনা করছি সাদৃশ্য পদ্ধতি। কি আলোচনা করব? সাদৃশ্য পদ্ধতি। সাদৃশ্য পদ্ধতিটা কি? দেখো, 1-এর সঙ্গে 2-এর যা মিল থাকবে, 1-এর সঙ্গে 2-এর যা মিল থাকবে, 3-এর সঙ্গে 4-এর তাই মিল থাকবে। কি বললাম? 1-এর সঙ্গে 2-এর যা মিল থাকবে, 3-এর সঙ্গে 4-এর তাই মিল থাকবে। দেখো 1-এ কি আছে? এই যে বৃত্তটা আছে, যে আমাদের যে চতুর্ভুজ যে আঁকা, তার ভিতর বৃত্ত, দেখো এই জায়গাটা কিন্তু ফিল আপ করা, এই কোণটা, বাঁদিকের এই কোণটা, মানে আমার বাঁদিকের এই কোণটা কিন্তু এটা ফিল আপ করা আছে। এটা দেখো ডান দিক চলে গেল, এটা চলে গেল হচ্ছে ডান দিক। তাহলে দেখো এটা ছিল ফিল আপ করা, এটা ছিল ফাঁকা। তাহলে আমার 1-এর সঙ্গে 2-এর যা মিল আছে, 3-এর সঙ্গে 4-এর তাই মিল থাকবে, 4-এর এই ছবিটা তাই হবে। তাহলে কি হবে ছবিটা? জাস্ট আমার যে উত্তর চিত্র থাকবে তার মধ্যে 4টে অপশন থাকবে, তার মধ্যে এই অপশনটা এনে এখানে উত্তরটা হবে। বুঝতে পেরেছি? 1-এর সঙ্গে 2-এর যা মিল থাকবে, 3-এর সঙ্গে 4-এর তাই মিল থাকবে। বুঝা গেল? এবার আমরা আসবো ছবি পূর্ণ করার পদ্ধতি। ছবি পূর্ণ করার পদ্ধতিটা কি? এই যে একটা ছবি দিয়েছে, এই ছবিটাকে পূর্ণ করতে হবে, তার জন্য 4টে তোমার উত্তর চিত্র দেওয়া থাকবে। কটা থাকবে? 4টে, একই, প্রত্যেক জায়গায় একই রকম। 4টে উত্তর চিত্র থেকে আমাকে এমন একটা ছবি নিয়ে আসতে হবে, যে ছবিটা এখানে আনলে আমার এটা পূর্ণ বর্গক্ষেত্র, চতুর্ভুজের। তো দেখো কিরকম ছবিটা আসবে, যে 4টে উত্তর থাকবে তার একটা আমি আঁকছি। দেখো তো, এইটা যদি আমি এখানে এনে বসিয়ে দিই, তাহলে এটা তোমার টোটালটা মিলে যাচ্ছে। বুঝা গেল? এই ছবিটাকে এনে আমি এখানে বসিয়ে দেবো, তাহলে আমার টোটালটা মিলে। এই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলি, আমাদের যে তথাকথিত যে বইগুলি আছে, অনেক বইতে কিন্তু অনেক ভুল আছে। যাই হোক, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাইছি না। আমরা পড়াতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে অনেক ভুল আছে, কারণ হচ্ছে কম্পিউটার থেকে যে সিস্টেমে বার করা দরকার অনেক ক্ষেত্রে সেটা হয়নি, আর একই বই রিপিট করে চলছে, শুধুমাত্র সালটা পাল্টে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো এইটা তোমার এইখানটায় চলে আসবে, এসে এই জায়গাটাকে পূর্ণ করে দেবে। দেখো পূর্ণ করলে কি দাঁড়াচ্ছে? দেখো এই ধরনের একটা ছবি দাঁড়াচ্ছে, আমি এটাকে পূর্ণ করব। দেখো এই ছবিটাই দাঁড়াবে। তাহলে আমাদের ছবি পূর্ণ করার পদ্ধতি, এই যে ছবিটা ছিল, যেটা মানে হাফ ডান করা ছিল, সেটাকে আমরা পূর্ণ করলাম হচ্ছে এটা। এরপরে আসেনি চিত্র পূর্ণ করার পদ্ধতি।
দেখো একই রকম মনে হচ্ছে না একটা, যে ছবি পূর্ণ করার পদ্ধতি আর চিত্র পূর্ণ করার পদ্ধতি দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটায় তোমরা এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। দেখো এখানে যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের 4টে পার্ট, এই এক একটা পার্টে দেখো ক্রস দেওয়া আছে। তাহলে এখানে কোন পার্টটা হলে তোমার এটা একটা পূর্ণ হবে? তার মানে কি অনেক সময় এটার সাথে এটা যা মিলেছে এটার সঙ্গে এটা তাই মিল থাকবে, অনেক সময় তোমার ছবি অনুযায়ী এটার সঙ্গে এটা যা মিলেছে এটার সঙ্গে এটা তাই মিল থাকবে। ঠিক সেইভাবে করে আমার যে অপশনগুলি থাকবে, যদি এরকম অপশন থাকবে, এরকম 4টে অপশন থাকবে, তার মধ্যে এরকম একটা অপশন থাকবে, তাহলে আমার এই প্রশ্ন অনুযায়ী, প্রশ্নচিত্র অনুযায়ী আমার কিন্তু উত্তরচিত্র থেকে এই অপশনটা বের করে নিয়ে আসতে হবে। সেটা 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, এনে এইখানটায় যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই চিত্র পূর্ণ করার যে পদ্ধতি সেটা কিন্তু তাহলে এই যে তোমার যে জিনিসগুলি আছে এগুলি প্রত্যেকটাই কিন্তু ওই যে তোমাকে বলছিলাম যে খুব ভালো করে দেখে উত্তরচিত্র থেকে ভালো করে দেখে এনে কিন্তু তারপরে কিন্তু এখানে বসো। ঠিক আছে, যেহেতু আমি হাতে এঁকেছি এরকম আরো অনেক রকম দাগ থাকবে। আর এটা সাদৃশ্যতা, সাদৃশ্যতা হচ্ছে এই, এটা হচ্ছে তোমার একদম সেম তোমার থাকবে হচ্ছে এরকম যে 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে এরকম সেম ভাবে করে 4টে থাকবে, মানে 4 রকম থাকবে, তার মধ্যে একটা থাকবে সেম। এর যে উত্তরচিত্র থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে 4টে থাকবে, তার মধ্যে একদম ডিটো, এটা যেভাবে আঁকা আছে সেইভাবে করে ওই 4টের মধ্যে থেকে একটা বের করতে হবে। বুঝে গেল? এরপরে আসো, তুমি দেখবে কাগজ দিয়ে তোমার, আমি যে এখানে আঁকতে পারছি না, ঠিক আছে, কাগজটাকে ভাঁজ করে তোমার একটা থাকবে যে তোমরা অবশ্যই প্রথম দিকে আন্দাজে করতে যাবে না, দেখবে কাগজ থেকে ভাঁজ করে 4টে ভাঁজ করে ওরা যে পদ্ধতিতে বইতে আমাদের যে কোশ্চেন থাকবে, কোশ্চেনে ওরা দেখে অ্যারো চিহ্ন দিয়ে মানে কাগজটাকে ভাগ করার পদ্ধতিটা শেখাবে। তো তোমরা ঠিক সেম ভাবে করে একটা 4 কোণা একটা কাগজ নেবে, চতুর্ভুজ সমান কাগজ নেবে, সেই কাগজটাকে তোমরা ওরা যেভাবে করে ভাগ করতে মানে ভাঁজ করতে বলবে তোমরা সেভাবে করে ভাঁজ করবে, ভাঁজ করে ওরা যেভাবে কাটতে বলবে সেভাবে কেটে, ঠিক যেভাবে তুমি পরপর ভাঁজ করেছো, এই নিচ থেকে এইভাবে নিয়েছো, তারপরে এই পাশ থেকে এইভাবে নিয়েছো, ঠিক সেম ভাবে করে অপোজিট ইয়েতে খুলবে, এইভাবে করে এইভাবে খুলবে, তারপরে এইভাবে মানে যেভাবে তোমাদের ভাঁজটা দেখাবে। আমি যেহেতু কাগজ দিয়ে সেটা মানে তোমাদের দেখাচ্ছি না, তোমরা নিজেরাই দেখে নিতে পারবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এবং যেভাবে তোমরা বলবে সেইভাবে করার পরে সেম ভাবে করে তোমরা কাগজটা খুলবে, দেখবে যে উত্তরচিত্রে যে 4টে অপশন আছে সেই 4টে অপশন কিন্তু তার মধ্যে একটা অপশন কিন্তু অবশ্যই তোমার কাগজের থেকে হবে, যে রেখাগুলি দাগ করবে। আর যে 4টে যে চতুর্ভুজের কাগজটা তোমরা আঁকলে মানে ঝিরলে, সেই কাগজটা কিন্তু তোমরা আগের থেকে আন্দাজে ভাঁজ করবে না, কারণ ওই ভাঁজের যে রেখাগুলি থাকবে সেই রেখা থেকে কিন্তু তোমাকে উত্তর অপশন থেকে তোমাকে কিন্তু বার করতে হবে যে আমার কোন উত্তরটা হবে। তাহলে এইভাবে করে যদি আমি এই যে পরপর যে আমি আলোচনাগুলি করলাম, এইভাবে করে যদি আমরা যদি প্র্যাকটিস করতে থাকি এবং রেগুলার বেসিসে, মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু হবে না, কারণ আমি বারবার বলছি কম্পিটিশনটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে গেছে এবং নিজেকে আমাকে সেইভাবে করে তৈরি করতে হবে, করে নিয়েই কিন্তু আমাকে পরীক্ষার্থে আমাকে গিয়ে বসতে হবে। শুধুমাত্র ওই পরীক্ষায় বসার জন্য নবোদয়ে আমাকে ভর্তি হতে হবে, বেশ ভালো লাগবে, সেভাবে করে কিন্তু নবোদয়ে চান্স পাওয়া যাবে না। কিন্তু আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি, আমি আমার বাচ্চাদেরকে একই কথা বলি যে পড়াশোনা যদি করতে হয় তাহলে পড়াশোনার মতো করে করতে হবে, যেভাবে বললাম তোমাদের পরপর আলোচনা করলাম, সেইভাবে যদি তোমরা যদি সিরিয়াসলি পড়াশোনাটা করতে পারো, প্র্যাকটিসটা করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু নবোদয়ের চান্স পাওয়াটা খুব কঠিন ব্যাপার না। আর ওই যে সব থেকে বড় জিনিস হচ্ছে যে 2 ঘন্টা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যত যাই করি, যেভাবেই প্র্যাকটিস করি, যত প্র্যাকটিস করি, আমি দেখলাম যে সত্যি আমি 100% পাওয়ার মতো স্টুডেন্ট, কিন্তু আমার ওই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা কিন্তু আমার কাছে খুব মারাত্মক মানে সময়।
কারণ 2 ঘন্টার জন্য যে একটু যেটা আলোচনা করছিলাম আবার রিপিট করছি যে এটা কিন্তু নজর রাখতে হবে। 2 ঘন্টা আমাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এই 2 ঘন্টা যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়, ভুল না হয়, কারোর সাথে গল্প করবে না। পাশে যে আছে তার সম্বন্ধে তার কাছে তার সাথে পরিচয় থাকবে 2 ঘন্টার জন্য, তার সাথে গল্প করার প্রয়োজন নেই, জানারও দরকার নেই। আর পাশের থেকে তুমি কোনো উত্তরও নেবে না, নিজে এমন ভাবে প্র্যাকটিস করে যাবে যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে তুমি এই জায়গাটা পেতে পারো। তো এই 2 ঘন্টা যদি তোমার থাকে, ঠিক থাকে, মানে খুব ঠান্ডা মাথায় এই 2 ঘন্টা যদি পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগটাই সুযোগ আছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে তোমার কম্পিটিটিভ এক্সামের যেটা নাকি তোমার নিয়ম, কোন পদ্ধতিতে কম্পিটিশন পরীক্ষাটা দিলে, কম্পিটিটিভ এক্সামটা দিলে আমার ভালো হবে। দেখো আমরা যখন কোশ্চেন আমি একটু আলোচনা করছিলাম যে আমাদের ভীষণভাবে টেনশন হয়, বাচ্চাদের ভীষণভাবে এমনি জেনারেল পরীক্ষা দিতে গেলেই টেনশন হয়। হয়তো আমরা যখন একটা নবোদয় পরীক্ষা দিতে যাচ্ছি তখন আমাদের টেনশন হওয়াটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথম যখন আমি কোশ্চেনটা পাবো, রোল নাম্বার, বয়েজ গার্লস, এসসি এসটি ওবিসি জেনারেল, এইগুলিকে খুব সুন্দরভাবে করে ফিল আপ করবো, সই সবগুলি কমপ্লিট করবো, যাতে ওখানে যদি ভুল না থাকে। কারণ হচ্ছে খাতাটা দেখবে কম্পিউটার, রুরাল আরবানটাকে সিরিয়াসলি কমপ্লিট করবে। এবার করার পরে এবার তুমি দেখবে কি যে যেহেতু তোমার মাথার মধ্যে টেনশন আছে কি হবে এটা থাকবে, তুমি জাস্ট করবে কি প্রথম থেকে 1 থেকে শুরু করবে, যেটা পারবে শিওর, যেটা যেই তুমি উত্তরগুলি একদম 100% শিওর সেইভাবে করে তুমি পরপর করতে যাবে। তুমি মনে করো 1 2 3 4 5 6 তোমার কনফিউশন হচ্ছে, ছেড়ে দাও। তারপরে গেল 8 9 10, তারপরে গেল 12 14, তুমি এভাবে করতে থাকো, কোনো অসুবিধা নেই। তুমি শিওর যেগুলি, বারবার একটা কথা বলছি, যেটা শিওর সেটা তুমি করবে। করলে দেখবে যারা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে গেছো, সেটা অঙ্ক হোক, মানসিক যোগ্যতা, ভাষা জ্ঞান, প্র্যাকটিস করে গেছো, তাদের কিন্তু মিনিমাম 70 to 75% রাইট হয়ে যাবে, একদম শিওর। তারপরে কি হবে, ইতিমধ্যে এই যে তুমি যখন তোমার যে মনোনিবেশটা যখন এই কোশ্চেনের মধ্যে চলে গেল, তোমার যে ভয় ভীতিটা ছিল সেটা কিন্তু কেটে যাবে। তাহলে এবার কি করতে হবে, এইবার আমি রিপিট করে আসবো যে আমি 1 থেকে শুরু করেছিলাম, কোনটা বাদ গেছে, আমি কোশ্চেনে দাগ দিয়েছি কোনটা আমি উত্তর করেছি। এবার যেটা করিনি সেই উত্তরগুলিকে আমি আবার রিপিট করে আসবো। দেখা যাবে যে আমি ম্যাক্সিমামটাই পেরে গেছি, হয়তো লাস্টে গিয়ে 2-3টে জায়গায় গিয়ে দাঁড়ায়। তো আমি নবোদয়ের বাচ্চাদেরকে একটা কথাই বলি যে আমার যে প্র্যাকটিসটা যাতে ভালো থাকে, 2 ঘন্টা সময় এনাফ, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না, উত্তরটাকে নজর দেবে, যেটা করবে সেটা যাতে সঠিক হয়। এবং লাস্ট দেখা গেল কোনো কারণে 1টা বা 2টো হলো না, আমার ভিডিওতে বলা উচিত না, তবুও আমি বলে দিচ্ছি যে ওই যে 2টো পারলে না বা 3টে পারলে না, তোমার যেটা মন চায়, যদি মনে হয় যে 1 উত্তর হবে 3টে 1 দিয়ে দাও, যদি মনে হয় 2 দেবা 3টে 2 দিয়ে দাও, যদি মনে করো 3 দেবা 3টে 3 দিয়ে দাও, যদি কিনা একটা রাইট হয়ে যায় হলো, না হবে না হলো। তো এইভাবে করে যদি পরীক্ষাটা দাও, যেভাবে আমি বললাম, খুব ভালো করে ভিডিওটা দেখো। ইতিমধ্যে আমার যে ভিডিওগুলি আছে, তোমাদের যে জায়গায় অসুবিধা হচ্ছে, আমার যে নবোদয় গাইড যে চ্যানেল আছে, সেই চ্যানেলে দেখবে যে এর আগে আমরা অনেক ভিডিও ছেড়েছি। এই লাস্ট তোমার সরলের উপরে, সরল সুদের উপর আমার লাইভ ক্লাস আছে, প্লাস হচ্ছে তোমার এমনি ভিডিও আছে। তোমরা যদি ওই কটা ভিডিও দেখে নিতে পারো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওর বাইরে কোনো সরল সুদ হবে না। আর শুধুমাত্র লেখা এবং অঙ্ক বাদ, সংখ্যা বাদ দিয়ে ওর বাইরে কোনো ভিডিও হবে না, অঙ্ক হবে না। তোমরা প্রত্যেকটা সরল সুদ, যা সরল সুদ দেবে, তুমি যদি আমার এটা প্র্যাকটিস করো একটু মন দিয়ে, খাতা পেন নিয়ে, তাহলে আমি 100% বলতে পারি যে লাস্ট যেটা পড়েছো তোকে সরল সুদ, সেটা তোমার কিন্তু 100% তোমরা সরল সুদের উপরে তোমাদের আর কেউ আটকাতে পারবে না। যাই হোক, তোমরা ভিডিওগুলি দেখবে যদি ভালো লাগে। তো এবার এরপরে আমি অঙ্কে আসি, অঙ্ক সম্বন্ধে আমি আলোচনা করব। অঙ্কের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা যদি আমরা আলোচনা করতে হবে, এখন আমরা আলোচনা করব। আমরা একটু আগে মানসিক যোগ্যতা নিয়ে ডিটেইলে আলোচনা করেছি এবং কিভাবে আমরা পরীক্ষা দেব সেটাও আমরা আলোচনা করেছি। তো আমাদের দেখো, অঙ্কের কিন্তু আমাদের প্রায় 16-17 রকম, একটু দেখে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে প্রথম দিকের অঙ্কগুলি তোমরা হালকা করে প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। দেখো, 1 নম্বর যে পূর্ণ সংখ্যার উপর 4টি মৌলিক ক্রিয়া,
আমাদের যে সিলেবাসটা আছে তার মধ্যে আছে হচ্ছে পূর্ণ সংখ্যার উপর 4টি মৌলিক ক্রিয়া, এগুলি বার করতে হবে। 2 নম্বরে কি আছে, ভগ্নাংশের উপর 4টি মৌলিক ক্রিয়া, ভগ্নাংশের উপরে 4টি মৌলিক ক্রিয়া। 3 আছে সংখ্যা তত্ত্ব, আমাদের সংখ্যা তত্ত্ব বের করতে হবে। তারপরে যে গুণক গুণিতকের যে নিয়ম বা যে ধর্ম সেটা তোমাকে করতে হবে। এরপরে হচ্ছে লসাগু গসাগু, এই লসাগু গসাগুটা শুধু তোমাদের এখানে করতে হবে না, 6 এও করতে হবে, 7 এও করতে হবে। এই লসাগু গসাগু তোমরা এখান থেকে কিন্তু শিখে যাচ্ছ যে লসাগু গসাগু কিভাবে করতে হবে। এরপরে আছে দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক, এরপরে দেখো আসছে কি দশমিক থেকে কিভাবে দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর, আবার ভগ্নাংশ থেকে দশমিকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখানে দশমিক ভগ্নাংশ বার করতে হবে, তারপরে হচ্ছে আমাকে বার করতে হবে দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে, আবার আছে ভগ্নাংশ থেকেও দশমিকে নিতে হবে, এটা আছে। এরপরে আছে দৈর্ঘ্য ভর এবং সমান, দৈর্ঘ্য ভর এবং সমান। এরপরে দূরত্ব সময় গতি, দূরত্ব সময় গতি, এগুলি কিন্তু ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলি তোমরা যখন আমার যদি আমি যে বলেছি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমি যেখানে অঙ্ক করছি সেখানে দেখবে আমি এই ফর্মুলাগুলি সম্বন্ধে ডিটেইলে আলোচনা করে দিয়েছি। আর প্রত্যেকে কিন্তু এই বারবার একটা কথা বলি, স্কিপ করার মানসিকতাটা থাকলে কিন্তু শিখতে পারবে না। তো দূরত্ব সময় গতি। এরপরে আসছে সংখ্যা সূচক রাশির সরলীকরণ, সংখ্যা সূচক রাশির সরলীকরণ। এটা হচ্ছে আমাদের নবোদয়ের যে পরীক্ষাটা হবে তার যে ম্যাথের যে সিলেবাসটা সেটা নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করছি। এরপরে হচ্ছে শতকরা, শতকরাটা তোমরা জানো যে শতকরা তোমরা শুধু এখানে করবে না, শতকরা এই বললাম যে 5 এ করবে, 6 এ নবোদয়ের জন্য করবে, 5 এ করবে, 6 এ করবে, 7 এ করবে, 8 এ করবে, শতকরা অঙ্ক কিন্তু তোমাদের কমন চলতে থাকবে। তো এখানে যদি ভালো করে শিখে যাও, একটু বলছিলাম যে যারা কিনা নবোদয়ের যে প্র্যাকটিস সেশনটা, যে প্র্যাকটিসটা যদি ঠিকমতো করে বা সিরিয়াসলি করে তাহলে তারা কিন্তু 5, 6, 7, 8 কোনো সমস্যা হবে না। এরপরে দেখো লাভ ক্ষতি, লাভ ক্ষতিটা শুধুমাত্র এখানকার জন্য, লাভ ক্ষতি আমার যেমন নবোদয় লাগবে আমার পরবর্তী ক্লাসগুলোতেও কিন্তু লাভ ক্ষতি লাগবে। তো লাভ ক্ষতির অঙ্কটা করতে হবে, প্রফিট এন্ড লস, এই অঙ্কগুলি করতে হবে। এরপরে দেখো সরল সুদ, সরল সুদ একটু আমি যেটা বলেছি, সরল সুদ ইতিমধ্যে আমার যে চ্যানেল সেই চ্যানেলে আমি লাইভ ক্লাস প্লাস এমনি ভিডিও দিয়ে আমি 4টে পার্টে শেষ করে দিয়েছি। যত ধরনের সরল সুদ হয় তোমরা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। পরিসীমা ক্ষেত্রফল আর হচ্ছে তোমার পরিসীমা ক্ষেত্রফল ঘনফল, এটা একটা চ্যাপ্টার। এরও কিন্তু তোমার ফর্মুলাগুলিকে ভালো করে মুখস্থ করতে, কারণ একটা কথা বলছি, ফর্মুলা যদি ভালো করে মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্ক কিন্তু তুমি পারবে না। কারণ ফর্মুলাটা হচ্ছে কমন একটা ব্যাপার, যেটা তুমি মুখস্থ করে গেলে সঙ্গে সঙ্গে তার একটা ইমপ্লিমেন্ট হবে। তুমি অঙ্কটা দেখবে কোন ফর্মুলাটা এর মধ্যে ইউজ হবে, সেইটা যদি তুমি ভাবতে পারো তাহলে তুমি অঙ্ক পারবে। এই ভাবনার জায়গাটার জন্য কিন্তু তোমাকে কোশ্চেনটাকে, অঙ্কের কোশ্চেনটাকে ভালো করে করতে হবে। অঙ্কটা পড়তে পড়তে আমাকে বুঝে নিতে হবে যে অঙ্কটা কি ধরনের, কি চাইছে। আমি যদি বুঝতে পারি, পড়তে গিয়ে যদি বুঝতে পারি অঙ্কটা এই উত্তরটা চাইছে, এই জিনিসটা চাইছে, তাহলে কিন্তু আমার সুবিধা হবে অঙ্কটা করতে এবং সেই অঙ্কটা আমি পারবো। তো আমার সেই ক্ষেত্রে আমার এই ফর্মুলাগুলিকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। আর মুখস্থটা কিভাবে করে জানো? অনেকে আছে বই ধরে পরপর মুখস্থ করতে থাকে, না, ওইভাবে বেশিক্ষণ মনে থাকবে না। যেই অঙ্কই করবে ফর্মুলাটা লিখবে, প্রথমে ফর্মুলা লিখবে, তারপরে অঙ্কটা করবে, ফর্মুলা লিখবে, অঙ্ক করবে। এই যে ফর্মুলা বারবার লিখছো, এই লিখতে লিখতে কিন্তু দেখবে ফর্মুলাটা অটোমেটিক তোমার মুখস্থ হয়ে গেছে। আর তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করতে যাও তাহলে দেখবে এই আজকে করছো মনে হচ্ছে এটা একটা জায়গায় আরেকটা ভুলে যাচ্ছে, একটা করতে গিয়ে আরেকটা ভুলে যাচ্ছে, আবার এটা মনে করছো, ওটা মনে করছে না। তো সেই কারণে চাইছি যে ফর্মুলাটা কিন্তু তোমরা লিখবে এবং করবে। ফর্মুলা লিখবে তারপর অঙ্ক করবে, ফর্মুলা লিখবে তারপর অঙ্ক করবে। এই পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে অটোমেটিক তোমাদের ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে। ফর্মুলার জন্য আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। এরপর হচ্ছে শ্রেণী ও সিরিজ। শ্রেণী ও সিরিজ দেখো, আমরা একটু আগে ভাষা জ্ঞানের সময় আমরা মানসিক যোগ্যতার সময় আমরা আলোচনা করলাম, সিরিজ বলে আলোচনা করলাম। এখানেও আবার সেই সিরিজ দেখছি না, এই সিরিজটা একটু অন্যরকম। এটা হচ্ছে তোমাকে দিল, ধরো দেখা গেল 1, 3, 5, 7, 1, 3, 5 দিল, 3টে অপশন দিল, ফোর্থ অপশনটা কি হবে?
প্রত্যেকটা কি হবে, তাহলে 1 3 5, 1 এর পরে 2 গ্যাপ 3, 3 এর পরে 4 গ্যাপ 5, তাহলে 5 এর পরে 6 গ্যাপ 7 হবে। এই যে শূন্যস্থানটা এটা পূরণ করবে, এটাকে বলছি আমরা এই শ্রেণী সিরিজের মধ্যে এইগুলি পড়বে। বুঝা গেল? এরপরে আসো ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম তোমার শুধুমাত্র তোমার নবোদয়ের জন্য না, 5 6 7 8 এর তোমার ঐকিক নিয়মটা লেগে যাবে। ঐকিক নিয়মটা যদি ভালো করে শিখতে পারো তাহলে কোনো সমস্যা নেই। এরপর আসে গড়। গড়টা তোমাকে শিখতে হবে। গড় হচ্ছে এভারেজ। তাহলে আমাদের শিখতে হচ্ছে কি কি, পূর্ণ সংখ্যার উপরে 4টি মৌলিক ক্রিয়া, ভগ্নাংশের উপর 4টি মৌলিক ক্রিয়া, সংখ্যা তত্ত্ব, গুণক গুণিতকের যে নিয়ম বা ধর্ম, লসাগু গসাগু, দশমিক ভগ্নাংশ, দশমিক থেকে ভগ্নাংশে আর ভগ্নাংশ থেকে দশমিকে নিয়ে যাওয়া, দৈর্ঘ্য, ভর এবং সময়, দূরত্ব, সময়, গতি, সংখ্যা সূচক রাশির সরলীকরণ, শতকরা, লাভ ক্ষতি প্রফিট এন্ড লস, সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, পরিসীমা, ক্ষেত্রফল আর হচ্ছে তোমার ঘনফল, শ্রেণী ও সিরিজ, ঐকিক নিয়ম, গড়। তাহলে দেখো এই অঙ্কগুলি যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে অঙ্কগুলি প্র্যাকটিস করতে গেলে দেখবে আমাদের প্রথম অঙ্কে কিন্তু আমি এবার যেটা আলোচনা করব যে অঙ্কটা কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অঙ্কটা নিয়ে খুব ভয় পায়। তো অঙ্কে ভয় পেলে চলবে না। অঙ্কে তুমি যদি ভালোবাসো, অঙ্ক তোমাকে ভালোবাসো। আর অঙ্ককে তুমি যদি ভালো না বাসতে পারো, তাহলে অঙ্কও কিন্তু তোমাকে ভালোবাসবে না। অঙ্ককে তুমি দূরে সরিয়ে দেবে, অঙ্ক তোমাকে দূরে সরিয়ে দেবে। তাহলে কি করতে হবে, আমাকে প্রথম দিকে যদি মনে হয় যে আমি আছি, অনেকেই আছে যে অঙ্কে একটু দুর্বল, কারণ বিশেষ করে আমি দেখেছি যে আমার যে বিশেষ করে গ্রামের যে বাচ্চা যারা আসে, ছাত্রছাত্রীরা আসে, তারা আমি দেখেছি জেনারেলি অঙ্কে কিন্তু একটু দুর্বল হয়। আমার কাছে যেগুলো আছে, আমি সমস্ত বাচ্চাদেরকে অবশ্যই বলবো না, এখানে যাদের আমার যে অভিজ্ঞতা হচ্ছে এত বছর পড়ানোতে, তাদের কিন্তু অঙ্কের উপরে কিন্তু দুর্বলতা যথেষ্ট পরিমাণে আছে। এবং এটাও দেখেছি তাদেরকে যখন আমি প্র্যাকটিস শুরু করেছি, 2-4 মাস পরে অনেকেই আছে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট করছে। তাহলে এসিও কি, যে অঙ্কে প্রচন্ড পরিমাণে দুর্বল, ক্লাস 5 তার যে 5 এর যে স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ড ছিল না, কিন্তু প্র্যাকটিস করতে 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 তারা কিন্তু একটা সময় গিয়ে দেখা গেছে যে ভীষণ ভালো ভালো অঙ্ক করছে। মানে আমি বলার সঙ্গে সঙ্গে ওরা অঙ্ক কমপ্লিট করে দিচ্ছে। এটার কারণটা কিছুই না, কারণটা হচ্ছে এরা প্র্যাকটিস করতে করতে অঙ্কটা বুঝে পড়ে। তুমি যদি যে কোনো টিচারের কাছে পড়ো বা নিজে পড়ো, অঙ্কটা যদি না বুঝে পড়ো, শুধু মুখস্থ করো, যার কারণে আমাদের বইয়ের অঙ্কগুলি কি হচ্ছে, জেনারেলি নির্দিষ্ট কটা অঙ্ক থাকছে, সেই কটা অঙ্ক আমি বারবার প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে পরীক্ষা আসছে, আমি জাস্ট দিয়ে চলে আসছি। এর মধ্যে কিন্তু নতুন কোনো কিছু নেই। যে কটা অঙ্ক আমি পড়লাম, দেখা গেল সরল সুদে আমার অনুশীলনীতে 10টা আছে, আমি 10টাকে 10 বার করে গেলাম, অটোমেটিক মুখস্থ হয়ে গেল, বুঝি না বুঝি। তো আমার পরীক্ষায় আমি উত্তর দিয়ে চলে আসলাম। এতে কিন্তু আমার বেস তৈরি হলো না, কারণ আমি বুঝতে পারিনি যে ওটা কেন আসলো, কিভাবে আসলো। আমি জাস্ট অঙ্কগুলিকে বারবার করে প্র্যাকটিস করি, তাই আমি করে দিয়ে চলে আসলাম। এইতে কিন্তু বেস তৈরি হয় না। তো বেস তৈরি করতে গেলে কিন্তু অঙ্কের শিখতে হবে, ভালো করে বুঝতে হবে, বুঝে যদি অঙ্ক করো তাহলে কিন্তু অঙ্কের বেস তৈরি হবে। তো সেইভাবে করে তুমি যদি যত অঙ্কটাকে তুমি প্র্যাকটিস শুরু করবে, দেখবে প্রথম দিকে তোমার ইচ্ছে করছে না, তারপরে দেখবে আস্তে 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 দেখবে অঙ্কের প্রতি তোমার আগ্রহ বাড়ছে। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, তোমরা মিলিয়ে নিও। যে অঙ্ক যারা দুর্বল তাদেরকে আমি বারবার করে বলছি, অঙ্কে মিলিয়ে নিও। যে অঙ্কটা তুমি যদি অন্যান্য সাবজেক্ট যদি রেগুলার বেসিসে যদি তুমি 30 মিনিট পড়ো, অঙ্কটা তুমি 1 ঘন্টা পড়ো, দেখবে 2-4 মাস পরে তোমার দেখবে অঙ্কের প্রতি আগ্রহ এমন এসে গেছে যে আমার মনে হচ্ছে যে অঙ্কটা বেশি করে করব। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে অঙ্কটা আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই যে কথা আমি তোমার বললাম সিলেবাসের মধ্যে, এই অঙ্কগুলিকে বারবার করে পড়তে হবে। পড়লে কিন্তু অটোমেটিক আমার পরীক্ষা যে কোনো ধরনের, কারণ পরীক্ষা তো তুমি যে বই প্র্যাকটিস করো সেই বই অনুযায়ী তো আসবে না, জাস্ট এই যে সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী অঙ্কগুলি থাকবে। এবং আমার যে ভিডিওগুলি আছে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা দেখলে তুমি পরপর এই যে আমার যে এই মে মাস থেকে যে সামনের যে আমার পরীক্ষা, মানে মোটামুটি ধরে নিতে পারো তুমি ফেব্রুয়ারি, যদি যে কোনো ডেট যদি চেঞ্জ না করে 1 ফেব্রুয়ারি 1 দিকে হবে পরীক্ষাটা 26 সালে।
তো সেইভাবে করে যদি পাও দেখবে আমার এখানে তুমি আমার লাইভ ক্লাসগুলো দেখবে, আমার পরপর অঙ্ক থাকবে। এবং যারা দেখছো তারা যদি মনে করো যে আমার লাইভ ক্লাসে জয়েন করবে, তাহলে অবশ্যই জয়েন করতে পারো, তোমরা যথেষ্ট উপকৃত হবে, আমার এটা বিশ্বাস। কারণ আমি প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি আমি 7টায় লাইভ ক্লাস আছে, তার মধ্যে 2 দিন অঙ্ক থাকবে, 1 দিন মানসিক যোগ্যতা থাকবে। যারা কিনা মনে করবে যে না আমি এই লাইভ ক্লাসটা করবো, স্যারের লাইভ ক্লাসটা করবো, তবে অবশ্যই 7টার সময় আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, এবং তাহলে গেলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। যদি তারপরে যদি অসুবিধা হয় তোমরা আমার কাছে মেসেজ করবে, তোমার ফোন নাম্বারটা দিয়ে আমাকে মেসেজ করবে, আমি আমার যে অনলাইন ক্লাস আছে সেই অনলাইন ক্লাসে তোমার নাম্বারটা আমি যদি অ্যাড করে দিই, তাহলে কি হবে, তুমি ওখানে যখন আমি লিঙ্ক পাঠাবো তুমি ওই লিঙ্কটা পেয়ে যাবে। আমি 7টার সময় প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি 7টার সময় আমি ক্লাস শুরু করবো। 2 দিন তার মধ্যে ম্যাথ আর হচ্ছে 1 দিন অঙ্ক থাকবে। এই 2 দিন ম্যাথ থাকবে, 1 দিন মানসিক যোগ্যতা থাকবে। এইভাবে করে আমি প্র্যাকটিস করছি। তো যাই হোক, এরপরে যেটা হচ্ছে যে কথা তোমরা দেখে নেবে, এরপর যেটা আমি শুরুতে বলেছিলাম যে ভাষা জ্ঞানটাই কিন্তু আমি আবার আলাদাভাবে বলছি। ভাষা জ্ঞানটাই কিন্তু খুব ভালো করে কিন্তু কোশ্চেন মানে গল্পটাকে পড়বে, পড়ে কোশ্চেনটা পড়বে, পড়ে উত্তরটা দেখবে। যেই কোশ্চেনের উত্তরটা তোমার কনফিউশন হবে, এরকম অনেক থাকবে, বারবার বলছি যে মনে হবে যে এই দুটো যে কোনো একটা উত্তর হতে পারে, এরকম একটা কনফিউশনে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমি আবার গল্পটা পড়বো, গল্পটা যখন পড়বো তখন মেমোরিতে রাখবো আমার কোশ্চেনটা কি উত্তর চাইছে। আমি সেইভাবে করে যদি গল্পটা পড়ি, একটু সময় নিয়ে পড়বে, তাড়াহুড়া করে যেহেতু বাংলা তাড়াহুড়া পড়ে গেলাম, আর সেটা করতে গিয়ে কিন্তু দেখা যায় যে মানসিক যোগ্যতার ভুলের পার্সেন্টেজটা তুলনামূলক বেশি, যারা খুব ভালো প্র্যাকটিস করে যায় তুলনামূলক বেশি করেছে। তো সেই জন্য বলছি যে ভাষা জ্ঞানটাকেও খুব ভালো করে করবে এবং প্র্যাকটিস করবে, গল্পটাকে ভালো করে করবে এবং প্র্যাকটিস করবে। আর বারবার বলছি যত প্র্যাকটিস করবে তত তুমি এগিয়ে যাবে, এবং রেগুলার বেসিসে করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজেদেরকে একটা লাইফ তৈরি করতে গেলে দেখো, আমি যদি 6-8 মাস খাটি তাহলে কিন্তু আমার একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, এবং এই ভবিষ্যৎটা করার জন্য আজকে বর্তমান যে অবস্থা, সেই অবস্থা দাঁড়িয়ে নিজেকে ভালো জায়গায় না নিতে পারলে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তুমি কিচ্ছু করতে পারবে না। যাদের বাবা মার কোটি কোটি টাকা আছে তারা মানে সেই বিজনেস করলো, আর যারা সাধারণ মানুষ, যারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে, তারা কিন্তু একমাত্র তাদের সম্পত্তি হচ্ছে তাদের এডুকেশন, তাদের সম্পদ হচ্ছে তাদের এডুকেশন। তারা যেভাবে করে তোমার শিক্ষাটাকে গুরুত্ব দেবে সেইভাবে করে তারা এগিয়ে যাবে। তাই আমি বলবো যে খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করে যাতে নবোদয়ের চান্সটা আমরা নিতে পারি 26 সালে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি।